নমস্কার, দ্য স্টোরি রিপাবলিকে আমি অনিকেত আপনাদের সঙ্গে। দ্য স্টোরি রিপাবলিকে আমাদের আজকের গল্প হলদে দাগ। সময়টা আশ্বিনের মাঝামাঝি। আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে আগমনের গান। এবার দুর্গাপূজা অনেক আগে ভাগে। সেদিন রবিবার, সকাল প্রায় ৮টা। যথারীতি ৬টার সময়ই ঘুম থেকে উঠে পড়েছে রঞ্জন গুপ্ত, সুরেন্দ্রনাথ কলেজের বিএ ক্লাসের ছাত্র। এছাড়াও গুপ্তর আরও পরিচয় আছে। স্বনামধন্য বেসরকারি গোয়েন্দা ইন্দ্রনীল মুখার্জি তার বিশেষ পরিচিত। স্কুলের গণ্ডি পেরিয়ে যখন সে সবেমাত্র কলেজে পা দিয়েছে, তখন থেকেই ইন্দ্রনীলের সঙ্গে তার পরিচয়। এখন সে ইন্দ্রনীলের সহকারী। সেদিন সকালবেলা ঘুম থেকে উঠে চা টা খেয়ে সবেমাত্র সে ইতিহাস বইখানা খুলে দু একটা পাতা এগিয়েছে, হঠাৎ কলিং বেলটা তীক্ষ্ণ শব্দে আর্তনাদ করে উঠল। ভুলু এখন বাজারে, অগত্যা রঞ্জনকেই উঠতে হলো। সাত সকালে এসে এ কি জ্বালাতন। মনে মনে আগন্তুকের মুন্ডপাত করতে করতে নিচে নেমে এসে দরজাটা খুলে দিয়ে রঞ্জন কিন্তু অবাক। বলে, এ কি ইন্দ্রদা, তুমি? রঞ্জনের মুখের দিকে আর চোখে একবার দেখে নিয়ে মুখ টিপে হেসে ইন্দ্রনীল বলল, কি হে, বিলক্ষণ চটেছ মনে হচ্ছে। কি করছিলে এতক্ষণ? ইন্দ্রনীলকে দেখেই রঞ্জনের মুখের বিরক্ত ভাবটা এক মুহূর্তে কেটে গেছিল। লজ্জিত হয়ে সে বলে, তোমার আবার এত কষ্ট করে এত দূর কি আসার দরকার ছিল? আমাকেই তো একটা ফোন করে দিলে পারতে। তা পারতাম, কিন্তু তোমার লাইন বোধহয় পেতাম না। রহস্য ভরা কণ্ঠে ইন্দ্রনীল বলে, কারণ তোমার যে অনেক গুণ ব্রাদার। ক্রেডেল থেকে রিসিভারটি তুলে নিয়ে পাশে রেখে দাও, যেন লাইন এনগেজড। এই কি যে তুমি বলো ইন্দ্রদা, আমি যাকে শোনো, চটপট তৈরি হয়ে নাও, এক্ষুনি বেরোতে হবে আমাদের। কোথায়? একটু অবাক হয়ে শুধোয় রঞ্জন। দমদম এয়ারপোর্টে। কেন? যেতে যেতেই শুনবে ক্ষণ। উল্কার বেগে ছুটে চলেছে ইন্দ্রনীলের টু সিটার। আরোহী দুজনেই চুপচাপ, কারোর মুখে কোনো কথা নেই। ইন্দ্রনীলের মুখ থেকে একটু আগের সেই কৌতুক মাখা হাসি খুশি ভাবটা উবে গেছে। ধীরে ধীরে সেখানে ফুটে উঠেছে দৃঢ় প্রতিজ্ঞার ছাপ। গাম্ভীর্যে থমথম করছে তার সারা মুখ। ইন্দ্রনীলের এই রূপের সঙ্গে বিশেষভাবে পরিচিত রঞ্জন। সে জানে এখন হাজার প্রশ্ন করলেও কোনো উত্তর পাওয়া যাবে না তার কাছ থেকে। সুতরাং মনে মনে ভীষণ কৌতূহলী হলেও চুপ করেই থাকে সে। আরো কিছুক্ষণ ওইভাবে কেটে যায়। হঠাৎ এক সময় ইন্দ্রনীল বলে, রঞ্জন, দস্যু সম্রাট অরিন্দমের নাম নিশ্চয়ই তোমার অজানা নেই, এবং এও নিশ্চয়ই জানো লোকটাকে ধরবার জন্য শুধু কলকাতার পুলিশ মহলই নয়, অন্যান্য দেশের পুলিশ বাহিনীও নাস্তানাবুদ হচ্ছে। লোকটার কার্যকলাপ যেমন অমানুষিক, ছদ্মবেশ ধরতেও তেমনি ওস্তাদ সে। এক মুহূর্তে কি করে লোকচক্ষুর অন্তরালে চলে যাওয়া যায়, সেই কৌশলটা তার করা আয়ত্ত। ইদানিং পুলিশের ওপর মহল থেকে খোঁচা খেয়ে আমাদের গোয়েন্দা বিভাগ লোকটাকে ধরবার জন্য একেবারে উঠে পড়ে লেগেছিলেন। বাধা সৃষ্টি করতে লাগলেন তারা অরিন্দমের প্রত্যেকটি কাজে। শেষে অতিরিক্ত বিচলিত হয়ে দস্যু সম্রাট অরিন্দম কলকাতা ছেড়ে পালিয়ে যাওয়াই শ্রেয় মনে করে আজই শিখের ছদ্মবেশে বিমান যোগে পালিয়ে যাচ্ছিল। কিন্তু আমাদের স্পেশাল ব্রাঞ্চ কি করে যেন আগে থেকেই খবরটা পেয়ে গেছিল। ফলে ডিটেকটিভ ইন্সপেক্টর শ্যামসুন্দর দাস চৌধুরী স্বয়ং তার দলবল নিয়ে অপেক্ষা করছিলেন বিমানবন্দরে, অবশ্যই ছদ্মবেশে। তারপর চিচিং ফাঁক, এই তো। মুচকি হেসে রঞ্জন ফোড়ন কাটে। না না, চিচিং ফাঁক কেন হতে যাবে? ইন্দ্রনীল বলে, আজকের বিমান যাত্রীদের মধ্যে শিখ ছিল ৩ জন। তাদের মধ্যে কোনজন দস্যু অরিন্দম ঠিক করতে না পেরে ৩ জনকেই আটক করেছেন শ্যামসুন্দর বাবু, এবং তারপরেই পড়ে গেছেন মহা ফ্যাসাদে। কাউকেই অপরাধী বলে চার্জ করতে পারছেন না, কারণ ৩ জনই সম্ভ্রান্ত এবং বিত্তশালী ভদ্রলোক। তাই একটু আগে আমাকে টেলিফোন করেছিলেন এ ব্যাপারে যদি কিছু সাহায্য তাকে করতে পারি এই আশায়। আবার দুজনেই চুপচাপ, গাড়ি ছুটছে তার গন্তব্যস্থানের দিকে। বিমানঘাটির মেন গেটের সামনেই অপেক্ষা করছিলেন শ্যামসুন্দর দাস চৌধুরী। ইন্দ্রনীলের টু সিটারখানা বিমানঘাটির কম্পাউন্ডে ঢোকার সঙ্গে সঙ্গে হাসি মুখে তিনি অভ্যর্থনা জানান। আসুন আসুন মিস্টার মুখার্জি, আমাকে বাঁচালেন মশাই, কি ঝামেলায় যে পড়েছি।
তার কথায় বাধা দিয়ে ইন্দ্রনীল বললে, চলুন আগে আপনার ত্রিমূর্তিকে দর্শন করে নয়ন সার্থক করি, তারপর দেখা যাক আপনার জন্য কি করতে পারি। কোথায় আছেন ওনারা? এই ওয়েটিং রুমে, আসুন। মিনিট কয়েকের মধ্যেই ওরা তিনজন বিমান ঘাটির ওয়েটিং রুমে এসে পৌঁছালেন। সেখানে তিনখানা চেয়ার দখল করে বসে আছেন তিনজন শিখ। প্রত্যেকেরই পরনে দামি স্যুট, একজনের চোখে গগলস এবং অন্য দুজনের চোখে মোটা ফ্রেমের নীল কাঁচের চশমা। বিরক্তির চিহ্ন তিনজনেরই মুখে সুস্পষ্টভাবে পরিস্ফুট। আসুন আপনাদের পরস্পরের সঙ্গে পরিচয় করিয়ে দিই। শ্যামসুন্দর দাস চৌধুরী ইন্দ্রনীলের দিকে তাকিয়ে বললেন, ইনি জলন্ধর সিং, নামকরা কাপড়ের মিলের মালিক। ইনি অর্জুন সিং, প্রসিদ্ধ হীরক ব্যবসায়ী। আর ইনি হলেন জয়কৃপাল সিং, বিরাট এক কাঠের কারখানার মালিক। আর ইনি হলেন প্রাইভেট ডিটেকটিভ ইন্দ্রনীল মুখার্জি। মামুলি সৌজন্যের মৃদু হাসি হেসে নমস্কার বিনিময় হওয়ার পর অর্জুন সিং বিরক্তি ভরা কণ্ঠে বললেন, এভাবে অযথা আমাদের আটক করে হয়রান করার মানে কি মিস্টার মুখার্জি? এখনই আপনাদের নামে মানহানির মামলা ঠুকে দিতে পারি, জানেন। এজন্য আমরা সত্যি দুঃখিত মিস্টার অর্জুন সিং। বুঝতেই তো পারছেন ব্যাপারটা বেশ জটিল। শ্যামসুন্দর বাবুর মুখে নিশ্চয়ই আপনারা শুনেছেন সমস্ত ঘটনা। তারপরই হঠাৎ প্রসঙ্গ পরিবর্তন করে ইন্দ্রনীল প্রশ্ন করে, আপনার দোকানটা কোথায় মিস্টার সিং? অর্জুন সিং বললেন, ক্রিস্টোফার রোডে আমার দোকান আছে। আই সি। এবার জলন্ধর সিং এর দিকে চেয়ে ইন্দ্রনীল প্রশ্ন করে, আপনার মিলটা কোথায় মিস্টার সিং? আসামে, জলন্ধর সিং জানান। আর আপনার মিলের নাম? নীল অ্যান্ড মিনা কটন মিলস। কলকাতা এসেছিলেন কেন? ব্যবসার ব্যাপারে কিছু দরকারি কাজ ছিল। ধন্যবাদ। ইন্দ্রনীল এবার জয়কৃপাল সিং এর দিকে ফিরে প্রশ্ন করে, আর কোথায় যাচ্ছেন আপনি মিস্টার কৃপাল সিং? ভাষার এক অদ্ভুত খিচুড়ি সৃষ্টি করে জয়কৃপাল বললেন, আমি ইম্ফলের দিকে যাচ্ছি। নিজের ব্যবসার খাতিরে নিশ্চয়ই? হ্যাঁ। আপনার কারখানাটা কোথায়? টোবিন রোডে আছে। ধন্যবাদ মিস্টার কৃপাল সিং, আমার আর কোনো প্রশ্ন নেই। বলেই এক অদ্ভুত কাণ্ড করে বসে ইন্দ্রনীল, যা তার একেবারে স্বভাব বিরুদ্ধ। রঞ্জনের দিকে তাকিয়ে বলে, তোমার কাছে সিগারেট আছে রঞ্জন? একটা দাও তো। রঞ্জন অবশ্য হয়ে যাওয়ারই কথা। জীবনে যাকে সিগারেট ছুঁতে দেখেনি সে যদি হঠাৎ সিগারেট খেতে চায় তাহলে কেন না অবাক হয়। মনের মধ্যে নানান এলোমেলো চিন্তা দেখা দিলেও মুখে সে কিন্তু কিছু বলে না। শার্টের পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে তার থেকে একটা সিগারেট নিয়ে ইন্দ্রনীলের দিকে বাড়িয়ে ধরে রঞ্জন। অনভ্যস্ত হাতে সিগারেট ধরায় ইন্দ্রনীল। কয়েক সেকেন্ড নীরবেই কেটে যাওয়ার পর হীরক ব্যবসায়ী অর্জুন সিং হঠাৎ বলে উঠলেন, আমি একটু বাথরুমে যেতে পারি মিস্টার মুখার্জি? ইন্দ্রনীল নীরবে সম্মতিসূচক ঘাড় নাড়তেই লম্বা লম্বা পা ফেলে বাথরুমের দিকে অগ্রসর হন অর্জুন সিং। প্রায় মিনিট 10 বাদে তিনি ফিরে আসেন বাথরুম থেকে। সঙ্গে সঙ্গে কিসের একটা গন্ধ এসে নাকে লাগে ইন্দ্রনীলের। পর মুহূর্তে সেও দ্রুত পদে বাথরুমের দিকে এগিয়ে যায়। বাথরুম থেকে যখন ফিরে আসলো ইন্দ্রনীল, তখন তার চোখে সাফল্যের দীপ্তি। চাপা গর্জনের সুরে সে বলে ওঠে, ইয়োর গেম ইজ আপ অর্জুন সিং, ওরফে দস্যু অরিন্দম সাহানি। মুহূর্তের জন্য অর্জুন সিং যেন একটু চমকে ওঠে মনে হয়। ইন্দ্রনীলের ইশারায় শ্যামসুন্দর বাবু এগিয়ে যান অর্জুন সিং এর দিকে। ইন্দ্রনীল গর্জে ওঠে, হাতে তার উদ্যত রিভলভার। পকেটে হাত ঢোকাবার চেষ্টা করো না অর্জুন সিং, ওরফে দস্যু অরিন্দম। শ্যামসুন্দর বাবু ও পুলিশের দল ততক্ষণে অর্জুন সিং এর দু হাত ও কোমর চেপে ধরেছেন। আমি অরিন্দম? তজ্জব কাণ্ড ভুল করছেন মিস্টার মুখার্জি। কি করে বুঝলেন আমি দস্যু অরিন্দম? এ ভুলের প্রায়শ্চিত্ত আপনাকে সুদে আসলে করতে হবে, জানেন। অর্জুন সিং এর গলায় তেজ ও বিস্ময় ফুটে ওঠে একসঙ্গে। ইন্দ্রনীল একটু হেসে বলে, এই শিখের ছদ্মবেশ নেওয়াটাই তোমার ভুল হয়েছিল অরিন্দম। তুমি বোধহয় জানতে না যে শিখ ধর্মে ধূমপান করা নিষেধ। আর তুমি যে একজন চেন স্মোকার তা প্রমাণ করছে তোমার হাতের ওই হলদে দাগটা। অত্যাধিক সিগারেট খাওয়ার ফলেই নিকোটিনের ওই রকম ছাপ পড়ে আঙুলে। ওটা দেখেই আমার সন্দেহ জাগে মনে, এবং এ ব্যাপারে নিঃসন্দেহ হওয়ার জন্য ছোট্ট একটা কৌশলে অবতারণা করি। সিগারেট খাওয়া তো দূরের কথা, কোনোদিন ছুঁইও না জিনিসটা। তবু আমার বন্ধুর কাছ থেকে একটা সিগারেট চেয়ে নিয়ে ধরালাম, কারণ আমি জানতাম পাকা নেশাখোরের চোখের সামনে যদি কেউ নেশা করে তাহলে তারও নেশা করার বাসনা জাগে।
আর এক্ষেত্রে হলো তাই। সিগারেট খাওয়ার জন্য তুমি বাথরুমে গেলে বটে, কিন্তু সিগারেটের গন্ধ চাপতে পারলে না। একটু থামলো ইন্দ্রনীল। পকেট থেকে নস্যির ডিবে বার করে পুরো এক টিপ নস্যি দুনাকের ছিদ্রে চালান করে দিয়ে ইন্দ্রনীল এবার শ্যামসুন্দর দাস চৌধুরীকে বলল, আমার কাজ শেষ মিস্টার দাস চৌধুরী, আমি এখন চলি। এসো রঞ্জন, এসো। নমস্কার ও ধন্যবাদ। গল্পটি এখানেই শেষ। গল্পটিতে ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মনোভাব জানাবেন এবং অতি অবশ্যই দ্য স্টোরি রিপাবলিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।